আমরা প্রথমে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়ে আলোচনা করব। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি মিউচুয়াল ফান্ড, ইটিএফ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, পেনশন ফান্ড ইত্যাদি ফান্ডে ইনভেস্ট করে থাকে এবং এটি ভারতবর্ষের ফোর্থ লার্জেস্ট এএমসি এবং ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফিফথ লার্জেস্ট এবং নাম্বার ওয়ান নন ব্যাংকিং স্পন্সর্ড মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। এবং এর এইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ প্রায় 4,35,000 কোটি টাকা। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই এর পরিমাণ 3,52,500 কোটি টাকা এবং এর ম্যানেজড অ্যাকাউন্ট প্রায় 71,600 কোটি এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে 11,000 কোটি। এমনকি কোয়ার্টারলি ভারতবর্ষের সিপ অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতি কোয়ার্টারে প্রায় 4,700 কোটি টাকা এই ফান্ড সংগ্রহ করে থাকে। আমরা এরপর কোম্পানির ব্যালেন্স শিটের দিকে লক্ষ্য রাখবো। কোম্পানির ব্যালেন্স শিটে প্রথমেই আমরা দেখে নেব সেলস। সেলস মার্চ 2022-এ যেখানে 339 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ কোম্পানি বাড়িয়েছে এবং মার্চ 2000 সেপ্টেম্বর 2023-এ 354 কোটি টাকা এবং জুন 2024-এ 468 এবং ডিসেম্বর 2024-এ 571 কোটি টাকা এবং ট্রেলিং 12 মান্থে 588 কোটি টাকা। অর্থাৎ সেলস গ্রোথের ক্ষেত্রে কোম্পানি 2 বছরের মধ্যে প্রায় দ্বিগুণের কাছাকাছি সেলস গ্রোথ আনতে পেরেছে এবং অপারেটিং প্রফিটের ক্ষেত্রেও তাই। মার্চ 2022-এ যেখানে 212 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে ডিসেম্বর 2024-এ 374 এবং ট্রেলিং 12 মান্থে 386 কোটি টাকায় পৌঁছেছে এবং অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি, সেটা মার্চ 2022-এ 63% থেকে 62, 57, 58, 60, 60, 57, 61, 62, 66, অর্থাৎ কোম্পানি ম্যাক্সিমাম সময় ওভার দ্য পিরিয়ড 2 বছরের যে এই 2 বছর পিরিয়ড দেখতে পাচ্ছি, প্রায় সময় 60%-এর ওপর তার অপারেটিং প্রফিট মার্জিনকে ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং নেট প্রফিটের ক্ষেত্রে তাই যদি দেখি, মার্চ 2022-এ 174 কোটি টাকা থেকে ডিসেম্বর 2022-এ 206, তারপর 236 সেপ্টেম্বর 23-এ, ডিসেম্বর 23 244, জুন 24-এ 343 এবং ডিসেম্বর 24-এ 360। অর্থাৎ কোম্পানি মার্চ 2022 থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে প্রায় ডাবল করেছে তার নেট প্রফিটকে। এবং আমরা যদি ইয়ার অন ইয়ারও সেলস দেখে থাকি, তাহলে মার্চ 2013-তে যেখানে 733 কোটি টাকা, সেখানে মার্চ 2024 2,036 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি তার 10 বছরের মধ্যে সেলসকে প্রায় 3 গুণ এক্সপানশন করেছে। এবং অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রে দেখি যে স্টেডিলি গ্রোথ আছে কিনা। অপারেটিং প্রফিট মার্জিন দেখবে যে 41%, 44, 49, 42, 38, 43, 50, 64, 66, 63, 68 এবং 64% ধরে রাখতে সক্ষম হচ্ছে। অর্থাৎ 60%-এর ওপর কোম্পানি কিন্তু তার অপারেটিং প্রফিট মার্জিনকে মেনটেন করে চলেছে। এবং নিট প্রফিটের ক্ষেত্রেও যদি আমরা দেখি, নিট প্রফিটও দেখবো যে মার্চ 2013-তে যেখানে 230 কোটি টাকা ছিল, সেখানে মার্চ 2024-এ 1,107 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানি এই 10 বছরের মধ্যে 5 গুণের মতো তার নিট প্রফিটকে এক্সপানশন করেছে এবং এটি তার ইপিএস এর ক্ষেত্রেও কিন্তু শো করেছে। প্রথমের দিকে আমরা যদি দেখি, এইগুলো যথেষ্ট বেশি, 199, 234, 360, 344, 348, আসলে এইগুলি আইপিও আনার পূর্বের হিসাব। এইগুলোই দেখলে আমরা হয়তো কিছুটা দ্বিধায় পড়ে যাই যে হঠাৎ করে 3 ডিজিট থেকে 1 ডিজিটে কি করে নেমে এলো। আসলে আইপিও আসার পরে প্রমোটিং হোল্ডিং এর ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে এবং সেক্ষেত্রে ইপিএস গ্রোথের ক্ষেত্রে সেটা প্রভাব ফেলে। তো আমরা যদি মার্চ 2018-তে দেখি যে 7.45 থেকে ইপিএস বর্তমানে 21.05, অর্থাৎ এক্ষেত্রেও এই 6 বছর মার্চ 2018 থেকে ট্রেলিং 12 মান্থে আমরা যদি দেখি যে মার্চ 2024-এ 17.5, তারপরে ট্রেলিং 12 মান্থে 21.5, অর্থাৎ এখানে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে এই ইপিএস। এরপরে আমরা ব্যালেন্স শিটের একটু রিজার্ভের দিকে যাব। যে কোম্পানির সেলস প্রফিট তো হচ্ছে, কিন্তু কোম্পানি সেই রিজার্ভকে কি ধরে রাখতে পারছে? অর্থাৎ কোম্পানির রিজার্ভ এটাই বলে যে কোম্পানির ভাঁড়ারে কত টাকা ঢুকছে বা রয়েছে।
তো সেক্ষেত্রে আমরা যদি দেখি মার্চ 2014-তে 1543 কোটি টাকা যেখানে ছিল, বর্তমানে সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে আমরা দেখছি যে 3434 কোটি টাকাতে সেটি পৌঁছেছে। অর্থাৎ 10 বছরের মধ্যে রিজার্ভ কোম্পানির দ্বিগুণ বেড়েছে। অর্থাৎ এখানে এটা থেকেও কোম্পানি যে ইকোনমিক্যাল হেলথ যে যথেষ্ট আহ, সাবলীলভাবে এগিয়েছে সেটা আমরা বলতেই পারি। এবং আরো একটি বিষয় যেটা, কোম্পানির বরোয়িংস, অর্থাৎ কোম্পানি ধার কতটা করেছে, ঋণ কতটা নিয়েছে। আমরা যদি দেখি 2015 মার্চে 30, 16তেও 30 কোটি টাকা এবং মার্চে 17তেও 30, অর্থাৎ পরপর 3 বছর 30 কোটি টাকায় রয়ে গেছে। তারপর মার্চ 2018 থেকে কিন্তু জিরো। অর্থাৎ 2018 মার্চ থেকে বর্তমান অবধি কোম্পানি জিরো, অর্থাৎ বরোয়িংস পরিমাণ নেই। কোম্পানি একটি ডেট ফ্রি কোম্পানি। আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডেট ফ্রি কোম্পানিগুলিকে সত্যি অগ্রাধিকার দিয়ে থাকি। এক্ষেত্রে এই কোম্পানিটি একটি আদর্শ। এবং কোম্পানি ফিক্সড অ্যাসেটের দিকেও যদি দেখি, কোম্পানি ফিক্সড অ্যাসেট যেখানে মার্চ 2014-তে 14 কোটি টাকা ছিল, তারপর সেটি মার্চ 16-তে 12 কোটি, তারপর মার্চ 17-তে 251 কোটি, তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে কোম্পানির ফিক্সড অ্যাসেট বেড়েছে। এখানে আমরা দেখছি 258, 256, 324, 301, 296, 305, 331, 334, অর্থাৎ ফিক্সড অ্যাসেটও কোম্পানির বেড়েছে। এবং ইনভেস্টমেন্ট যদি দেখি, সেক্ষেত্রেও দেখবো মার্চ 2014-তে 741 কোটি টাকা থেকে 835, 911, 947, 993, 1290, 2550, 2942, 3000-এর ঘরে ঢুকে গেল। এবং 35 মার্চ 2024-এ 3513 কোটি এবং ট্রেলিং 12 মান্থে 3583 কোটি টাকা। অর্থাৎ কোম্পানির কিন্তু ইনভেস্টমেন্টও এক্ষেত্রে ক্রমশ বাড়িয়ে চলেছে। এরপরে আমরা আসবো ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এখানে বিশেষ করে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কোম্পানি ব্যবসা করছে এবং তার অপারেটিং প্রফিট মার্জিনও ভালো, নিট প্রফিটও ভালো আছে, কিন্তু কোম্পানি ব্যবসা করে কতটা টাকা তার ক্যাশ বাক্সে আনতে চাইছে, আনতে পেরেছে, সেটাই শো করে কিন্তু ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সেটা আমরা যদি দেখি 2015 মার্চে -42 কোটি টাকা। অর্থাৎ এখানে কোম্পানি ক্যাশ বাক্সে টাকা তো আনতে পারেনি, বরং সেখান থেকে যা ছিল বেরিয়ে গেছে, অর্থাৎ এটা নেগেটিভ রিটার্ন শো করেছে। কিন্তু তারপর মার্চ 2016 থেকে দেখতে পাচ্ছি যে এটা ক্রমশ কিন্তু বেড়েছে। মার্চ 2016-তে 218, 17-তে 556, 18-তে 376, 19-এ 386, 20 মার্চে 605, 21-এ 456, 22-এ 580 এবং 23-এ 587। আর মার্চ, অর্থাৎ লাস্ট যে ইয়ার এন্ডিং গেল মার্চ 24, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 777 কোটি টাকা কিন্তু কোম্পানির ক্যাশ বাক্সে এসেছে, অর্থাৎ কোম্পানি প্রফিটকে কিন্তু ধরে রাখতে পারছে। এখন বন্ধুরা দেখার বিষয় যে কোম্পানির আমরা দেখলাম সেলস ভালো, নেট প্রফিটও যথেষ্ট ভালো, ক্যাশ বাক্সে টাকাও আসছে, এবং তাহলে এই সব বিষয়গুলি কি সত্যি বাজারে ইনভেস্টরদের আকর্ষণ করেছে? আমরা ইনভেস্টরদের আকর্ষণ করা বলতে মূলত যেটি দেখে থাকি সেটি হলো এফআইআইটা কি করছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মার্কেটে যে একটা হিউজ পরিমাণ একটা কারেকশন হয়েছে, তার মূল কারণ এফআইআইরা তারা তাদের অর্থ তুলে নিয়েছে, অর্থাৎ বিদেশি ইনভেস্টররা তারা ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা সরিয়ে নিয়েছে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটু অন্যরকম হিসাব আমরা দেখতে পাচ্ছি। এফআইআই ক্রমশ কিন্তু এই কোম্পানিতে তাদের হোল্ডিং বাড়িয়ে গেছে। আমরা যদি মার্চ 2022 থেকে দেখি, যেখানে 6.69% ছিল এবং ক্রমশ সেটা কয়েক বছরে একটু কমেছিল। এবং লাস্ট আমরা যদি 4টে কোয়ার্টার দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখবো এটাই ক্রমশ বেড়েছে। যেমন মার্চ 2024-এ 5.49, জুন 2024-এ 6.56 এবং সেপ্টেম্বর 2024-এ 7.73 এবং ডিসেম্বরে কিন্তু 8.28। প্রায় এখানে দেখা যাচ্ছে যে 0.5 শতাংশ লাস্ট কোয়ার্টারে তারা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে। অর্থাৎ এটি কিন্তু শো করে যে কোম্পানি ইনভেস্টরদের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্কোপ হয়ে চলেছে। এবং পাবলিক হোল্ডিংও যদি দেখি, পাবলিক হোল্ডিং কিন্তু ক্রমশ কমেছে। 10, 10, 10, 11, তারপর থেকে 6, 7,
ছয় ছয় এবং 6.26, অর্থাৎ কোম্পানির পাবলিক হোল্ডিং কিন্তু ক্রমশ কমেছে। এটাকে কিন্তু একটি পজিটিভ সাইন হিসেবে গণ্য করা হয়, যেখানে এফআইআইরা তাদের স্টেক বাড়িয়ে চলেছে এবং পাবলিক সেখানে কমিয়ে চলেছে। অর্থাৎ এক্ষেত্রে উম, এই স্টকটি কিন্তু বিনিয়োগের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে। এবারে আমরা এতক্ষণ তো ফান্ডামেন্টাল ব্যাপারটা দেখলাম, টেকনিক্যালি দেখি। টেকনিক্যালি আমরা যদি দেখি ডেলি বেসিসে কোম্পানির যে চার্ট, সেই চার্টে আমরা দেখছি কোম্পানি একটি ক্রমশ ট্রেন্ড লাইন মেনটেন করে চলেছে। আমরা লাস্ট 2 বছর ধরে যদি দেখি, কোম্পানি কিন্তু কখনোই এই ট্রেন্ড লাইন ব্রেক করেনি। অর্থাৎ যখনই এই ট্রেন্ড লাইনের কাছে কোম্পানি এসেছে, শেয়ারের দাম এসেছে, তখনই কিন্তু সেটি একটি সাপোর্ট নিয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে একবার সাপোর্ট, এখানে, এখানে, অর্থাৎ 1 2 3 4 5, এখানে একটা ধরতে পারি, 6, তারপরে আবার কিন্তু বর্তমানে এইরকম একটা জায়গায় এসেছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কোম্পানি যে চার্ট শো করছে, স্টকের যে প্রাইস শো করছে, যে বর্তমানে প্রায় 620 টাকা 95 পয়সা, এবং এখানে একটি কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে। তো এখানে আমরা যদি হরাইজন্টালি দেখি, এখানে আহ প্রথমে কোম্পানির এই স্টকটি 560 এরকম একটি লেভেলে এই রেসিস্ট্যান্ট ব্রেক করেছিল, তারপর সেখানে সাপোর্ট নিয়েছিল, আবার কিছুটা ওঠে 600-র কাছে রেসিস্ট্যান্ট পেয়ে আবার ফল করে, আবার তারপর ডেকে সাপোর্ট বানিয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখাচ্ছি একবার, দুবার, থার্ড, 3 বার, 4 বার এই 600, যে 600-র আশেপাশে মোটামুটি প্রাইস অ্যাকশন একটা যে তৈরি হয়েছে, এখানে কিন্তু এই স্টকটি সাপোর্ট নিয়েছে। আবার কিন্তু টেকনিক্যালি এটি এই 600 যে তার সাপোর্ট লাইন, সেটিকে আবার টেস্ট করতে আসছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটা পজিশন বাই এন্ট্রি কিন্তু নিতে পারি। এবং এর পরেও যদি আরো একটু আসে, তো সেক্ষেত্রে কিন্তু 560, 550 এইরকম জোনটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন। তো আমার মনে হয় যে এই স্টকটি এই 600 যে সাপোর্ট লাইন, এটিকেই বেস করে ফার্দার কিন্তু আপ মুভমেন্ট দিতে পারে। এবং এক্ষেত্রে আরএসআই যে শো করছে, আরএসআই 33.4, অর্থাৎ আরএসআইও কিন্তু ওভার সোল্ড জোনে চলে গেছে। প্রিভিয়াস যে ট্রেন্ড, সেটা কিন্তু বলে যে এই স্টকটি বারবার আরএসআই 40 থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে, এখানে একবার, এখানে একবার, এখানে দুবার। তো এখানে তো ব্রেক করেইনি, এখান থেকেও উপরে উঠেছিল, এবং এই ফার্দার কিন্তু এখানে একটা স্লাইড এসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 33.4 এই আরএসআই লেভেলে কিন্তু আছে, অর্থাৎ ওভারসোল্ড জোনে চলে গেছে। তাই 600 এই লেভেলটা আমাদের কাছে কিন্তু খুব ক্রুশিয়াল। তাই বন্ধুরা, এখানে আপনারা একটা বাই এন্ট্রির বিবেচনা করতে পারেন, কিপিং উইথ স্টপ লস 540। তো চলুন, এটির নাম এবারে আমরা জেনে নিই। এই কোম্পানির নাম হলো নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, বা সংক্ষেপে ন্যাম ইন্ডিয়া। বন্ধুরা, তবে এই কোনো স্টকে এন্ট্রি নেবার পূর্বে আপনারা অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে একবার আলোচনা করে নেবেন। এরপর আমাদের দ্বিতীয় স্টক সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব। এরপর দ্বিতীয় স্টকের ক্ষেত্রে আমরা যদি আসি, তো এই কোম্পানিটি আমরা দেখব যে মূলত একটি স্টিল সেক্টরের। এই কোম্পানির ব্যাপারে কি বলছে, না, কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সাপ্লাইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটালিক ফ্লেক্সিবল ফ্লো সলিউশন প্রোডাক্টস, অর্থাৎ একটা ধাতুর ফ্লেক্সিবল পাইপ বা পাইপ ওরিয়েন্টেড প্রোডাক্ট তৈরি করে। এবং যেটা ইন্টারেস্টিং সেটি হলো, এই কোম্পানি প্রায় 88টি দেশ, এশিয়া, আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার 88টি দেশে এক্সপোর্ট করে থাকে। এবং এর যে বিজনেস পোর্টফোলিও, এর ধরনের মূলত প্রোডাক্ট এরা বানিয়ে থাকে। তো সেটি কিরকম, না, ইজ ওয়ান অফ দ্য কোম্পানি ইজ ওয়ান অফ দ্য লিডিং ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স অফ মেটালিক ফ্লেক্সিবল ফ্লো সলিউশন মেড উইথ স্টেনলেস স্টিল used for control flow of all forms of substances including solid, liquid and gas। অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাস সেক্টরের যেসব ফ্লেক্সিবল ফ্লো
পাইপ দরকার কোম্পানি সাপ্লাই করে থাকে, এই যে আপনারা পিকচারে দেখতেই পাচ্ছেন, এই ধরনের পাইপ। এবং তারপর আরো একটা দিয়েছে প্রোডাক্ট পোর্টফোলিওতে, যে ব্রেইড হোস হোস পাইপ যেগুলো হয় সেগুলো বিভিন্ন টাইপের হয়, গ্যাস হয়, সোলার হোস হয়, ভ্যাকুম হোস হয়। তো এরা প্রায় এগুলো তৈরি করে থাকে। এবং আরো একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এই কোম্পানির প্রায় 2388টি স্টক কিপিং ইউনিট রয়েছে, অর্থাৎ মেটেরিয়ালস তৈরি হওয়ার পর কোম্পানি যেখানে যেটাকে জমা রাখে, যেটা আমরা গোডাউন বলতে পারি, 2388টি, অর্থাৎ একটা হিউজ পরিমাণ ক্যাপেক্স কিন্তু এই কোম্পানির হয়ে থাকে। এবং এটির যে ইউনিট যেখানে তৈরি হয়, তো সেটি আমরা যদি দেখতে পারি যে দেয়ার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইজ লোকেটেড অ্যাট তালোজা, নবি মুম্বাই। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে হচ্ছে স্টেনলেস স্টিল ফ্লেক্সিবল হোস, যেটা তার আমরা দেখতে পাচ্ছি যে 13.5 মেট্রিক টন ওয়ার অ্যাডেড ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024, অর্থাৎ 2024 অর্থবর্ষে কোম্পানি 13.5 মিলিয়ন মেট্রিক মিটার্স পাইপ আপনার এই 2024-এ অ্যাড করেছে নতুন প্রোডাক্ট। এবং তারপরে যেটা বলছে অ্যাডিশনাল 16.5 মিলিয়ন মিটার্স উইল বি অ্যাডেড বাই থার্ড কোয়ার্টার অফ 25, অর্থাৎ 2025-এর যে থার্ড কোয়ার্টার সেখানে প্রায় 16.5 মিলিয়ন মিটার এরা পাইপ অ্যাডিশন করবে। অর্থাৎ প্রোডাকশনটা কি পরিমাণে বাড়ছে, বর্তমানে এদের যে প্রোডাকশন সেটা হচ্ছে 24.5 মিলিয়ন মিটার, এবং সেটা আরো 16.5 মিলিয়ন মিটার বেড়ে যাবে। অর্থাৎ প্রায় হাফেরও বেশি প্রোডাকশন এখানে বেড়ে যাবে 2025-এর থার্ড কোয়ার্টার থেকে। অর্থাৎ কোম্পানির এই 2025-এর থার্ড কোয়ার্টারে যদি এতটা পরিমাণ তার ক্যাপেক্স বাড়ায়, এবং তার লাভটাও আমরা তাহলে পরের কোয়ার্টার থেকে দেখতে পাবো, অর্থাৎ কোম্পানির ইনভেস্টমেন্টের এটা একটা আদর্শ সময়। এবং তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি কি, যে কম্পোজিট হোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান টু অ্যাড 3 more লাইন্স ফর সাইজ আপ টু 20 inches বাই সেকেন্ড কোয়ার্টার অফ 2025। অর্থাৎ কোম্পানি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে তিনটে অপারেশনাল লাইন ম্যানুফ্যাকচার প্রোডাক্ট সাইজ অফ 14 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চি পাইপের ক্ষেত্রে তিনটে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে। এবং 20 ইঞ্চি পর্যন্ত এরা আরো তিনটে অ্যাড করতে চলেছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এই কোম্পানিটি 2025 সালে কতটা পরিমাণে ক্যাপেক্স করতে চলেছে। এবং তারপরে কি বলেছে, অ্যাসেম্বলি অ্যান্ড ফিটিংস অ্যাজ অফ ফাইন্যান্সিয়াল 2024 রানিং 29 ওয়েল্ডিং স্টেশন। তাহলে 2024-এ কোম্পানি 29টি ওয়েল্ডিং স্টেশন তৈরি করেছে, যার মধ্যে 8টি আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে 2024-এ সম্পূর্ণ নতুনভাবে অ্যাড হয়েছে। তাহলে কোম্পানি ক্যাপেক্স এর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিবর্তন আনতে চলেছে। এবারে আমরা কোম্পানির একটু ফাইন্যান্সিয়াল স্বাস্থ্যের দিকে আমরা লক্ষ্য করি। কোম্পানির সেলস, এটি মনে রাখতে হবে যে কোম্পানিটি কিন্তু একটি ছোট কোম্পানি, অর্থাৎ স্মল ক্যাপের মধ্যে পড়ছে। তো এবার আমরা সেলস এর ক্ষেত্রে যাই। সেলস দেখবো সেপ্টেম্বর 2022-এ 68 কোটি, তারপর 66 কোটি, 70, অর্থাৎ এটা কিন্তু কোয়ার্টারলি আমরা দেখছি, কোয়ার্টারলি রেজাল্ট। তারপর 83, 84, 73, 78, 88, 94, 97। তাহলে ডিসেম্বর 2024 কোয়ার্টারে কোম্পানির সেলস দাঁড়িয়েছে 97 কোটি টাকায়। তাহলে কোম্পানির সেলস কিন্তু আমরা একটা স্টেডিলি গ্রোথ দেখতে পাচ্ছি। এটা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে এই গ্রোথ কিন্তু স্টেডিলি বেড়েছে। 2022-এর সেপ্টেম্বরে যেখানে 68 কোটি ছিল, সেটা ডিসেম্বর 2024-এ 97 কোটিতে পৌঁছেছে। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় যে অপারেটিং প্রফিট মার্জিন, এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় একটা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে। যেখানে সেপ্টেম্বর 2022-এ 18% ছিল, সেটি কিন্তু ক্রমশ কোম্পানি বাড়িয়ে গেছে। 18, 19, 21, 19, 19, 21, 22, 22, অর্থাৎ কোম্পানি কিন্তু স্টেডিলি একটা ইনক্রিজ মোডে রয়েছে অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আরো একটি বিষয়, সেটি ইন্টারেস্ট।
বন্ধুরা দেখুন, ইন্টারেস্ট সেপ্টেম্বর 2022-এ এক এক এক, তারপর কিন্তু 2023 ডিসেম্বর কোয়ার্টার থেকে ইন্টারেস্ট জিরো। অর্থাৎ কোম্পানির কিন্তু ইন্টারেস্ট পে করতে হচ্ছে না। এটি কি ইঙ্গিত করে? কোম্পানির ইন্টারেস্ট যেখানে জিরো হয়ে যায়, অর্থাৎ কোম্পানিকে আর ইন্টারেস্ট পে করতে হচ্ছে না, অর্থাৎ কোম্পানির আর ডেট নেই, কোম্পানি একটি ডেট ফ্রি কোম্পানি। অর্থাৎ একটি স্মল ক্যাপ কোম্পানি সেটি যদি ডেট ফ্রি হয়, তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটির ফিনান্সিয়াল হেলথ কতটা স্ট্রং। এবারে আমরা নিট প্রফিটের ক্ষেত্রে যাচ্ছি। নিট প্রফিট 2022 সেপ্টেম্বর কোয়ার্টারে 8 কোটি টাকা থেকে ক্রমশ বাড়তে 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 2024 ডিসেম্বর কোয়ার্টারে আমরা দেখতেছি 15 কোটি, প্রায় ডবল আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোম্পানি কিন্তু 2 বছরের মধ্যে তার প্রফিটকে, নিট প্রফিটকে ডাবল করেছে। অর্থাৎ এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে গুড অপরচুনিটি আমাদের ইনভেস্টের জন্য। ইপিএস গ্রোথের ক্ষেত্রেও তাই। কোম্পানি আইপিও আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ ইপিএস এ হয়েছে বর্তমানে 1.15, যেখানে 0.97, 0.89, 0.7, 0.78 থেকে বর্তমানে 1.15-এ গিয়ে পৌঁছেছে। প্রফিট লসের আমরা যদি স্টেটমেন্টে যাই এবং যদি আমরা ইয়ারলি যাই, সেক্ষেত্রেও দেখবো সেলস গ্রোথ কিভাবে হয়েছে। আমরা মার্চ 2018-তে 122, 19-এ 145, তারপরে 145, 241, 269, 318, 356-তে গিয়ে পৌঁছেছে। এবং অপারেটিং প্রফিট মার্জিনও তাই 8% থেকে 16, 15, 20, 20, 20, 21, অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু স্টেডিলি ইনক্রিজ করেছে। এবং নেট প্রফিটও তাই, যেখানে 7, 5, 6, 28, 30, 42, 51, এখানে একটা লক্ষ্য করার মতো বন্ধুরা ইমপ্রুভমেন্ট দেখুন। মার্চ 2023 বা মার্চ 2022 থেকে যদি দেখি, 28 কোটি, 30 কোটি, 42 কোটি, 51 কোটি, অর্থাৎ কোম্পানি দ্রুত কিন্তু তার প্রফিটকে কিন্তু বাড়িয়ে চলেছে এবং ইপিএস এর ক্ষেত্রেও সেটি চোখে পড়েছে। এখানে দেখছি 3.1, 2.6, 2.63, 2.64, 3.23 থেকে 3.94, অর্থাৎ ইপিএস এও কিন্তু সেটা আহ, প্রভাব পড়ছে। এবং কোম্পানি যেহেতু প্রফিটটা খুবই ভালো করেছে, তাই ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি মার্চ 2023-এ 8%, এবং মার্চ 2024-এও 8% কিন্তু ডিভিডেন্ড পে করেছে। এবারে আসি ব্যালেন্স শিটের ক্ষেত্রে, যে কোম্পানি প্রফিট করছে এবং সেই প্রফিটটাকে তার নিজের কাছে রাখতে পারছে কিনা। রিজার্ভের ক্ষেত্রে যদি দেখি, 2018-র মার্চে যেখানে রিজার্ভ ছিল মাত্র 12 কোটি টাকা, সেটা বর্তমানে সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে দেখছি 290 কোটি টাকা। অর্থাৎ হিউজ পরিমাণে কোম্পানি কিন্তু তার রিজার্ভকে বাড়িয়ে চলেছে। এবারে এর সাথে সাথে কোম্পানি তার যে ইনভেস্টিং ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে বেশ শুরু করেছে। বিশেষ করে লাস্ট কোয়ার্টারে আমরা যদি দেখি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 17 কোটি টাকা তার ইনভেস্ট করেছে। এবং আরো একটি বিষয়, কোম্পানির বরোয়িংস এর ক্ষেত্রে আমরা, অর্থাৎ ধার বা লোনে যদি দেখি, মার্চ 2018-তে যেখানে 99 কোটি টাকা ছিল, সেখানে 19-এ 73, 63, 53, অর্থাৎ কোম্পানি কিন্তু তার ধার ক্রমশ শোধ করে যাচ্ছে, কমিয়ে কমিয়ে আনছে। এবং মার্চ 2024-এ কিন্তু জিরো, অর্থাৎ কোম্পানিটি ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে। এবং সেপ্টেম্বরে অবশ্য 1 কোটি টাকা রয়েছে, তো এটা এক্ষেত্রে একটা নেগলিজিবল। তাহলে কোম্পানিকে আমরা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, এটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু তাও ডেট ফ্রি কোম্পানি, এটা কিন্তু খুবই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার। এবং কোম্পানি এর সাথে সাথে আমরা যদি দেখি যে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, অর্থাৎ কোম্পানি তার ক্যাশ বাক্সে ব্যবসা থেকে কতটা টাকা তুলে আনতে পারছে, সেক্ষেত্রে যদি দেখি, মার্চ 2018-তে -5, অর্থাৎ এখানে কোনো ছিলই না, অর্থাৎ তার নেগেটিভ রিটার্ন শো করেছে। এবং মার্চ 19-এ 3, তারপরে 13, 12, 32, 7, 44, অর্থাৎ মার্চ 2024-এ কোম্পানির ক্যাশ বাক্সে 44 কোটি টাকা কিন্তু আছে, অর্থাৎ কোম্পানি এটা পজিটিভ সাইন শো করছে। তো এই বিষয়গুলি, এই আর্থিক যে স্বাস্থ্যগুলি আমরা দেখলাম, সেগুলি কি ইনভেস্টরদের আকর্ষিত করতে পারছে? চলুন দেখে নেওয়া যাক। এফআইআই ইনভেস্টিং যে প্যাটার্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 2023-এ যেখানে ছিল 1.13, তারপরে কিন্তু ক্রমশ কমিয়েছে বন্ধুরা। দেখুন, ডিসেম্বর 2023-এ 0.36, মার্চ 2024-এ 0.29, এবং জুন 2024-এ 0.21, এবং সেপ্টেম্বর 2024-এ 0.13, সব থেকে কম। কিন্তু লাস্ট কোয়ার্টারে আমরা যদি দেখি, বা ডিসেম্বর 2024, এই কোয়ার্টারে এসে দেখছি 1.57, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রায় 1.4% শেয়ার হোল্ডিং কিন্তু বাড়িয়ে দিয়েছে এফআইআইরা।
অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ সাইন শো করছে, এবং আমাদেরও মনে হয় এই সময় কোম্পানির ইনভেস্টের একটা ভালো সুযোগ আছে। তো চলুন এবার দেখি টেকনিক্যালি কি চার্ট কি বলছে। চার্ট এখানে 210 এই জোনটিকে রেজিস্ট্যান্স ফেস করেছে একবার, দুবার, তিনবার, তারপর এটিকে সাকসেসফুলি ব্রেক করেছে এবং রিটেস্ট করে আবার আপ মুভমেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 230-40 এই লেভেল থেকে আবার ফল করেছে, এবং তারপর এটিকে আবার সাকসেসফুলি ব্রেক করেছে এবং সাপোর্ট বানিয়ে উপরে গেছে, এবং প্রায় 260-70 এই লেভেল থেকে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করে আবার 230 এখানে সাপোর্ট নিয়েছে, এবং এখানে একটি দেখতে হবে বন্ধুরা, ডেলি বেসিসে একটি হ্যামার ফর্ম করেছে এবং তারপর একটি গ্রিন বার দিয়ে ক্লোজ করেছে, অর্থাৎ এটিকে একটি আমরা পজিটিভ বাইং সাইন হিসেবে আমরা দেখতে পারি। এবং এখানেও যদি দেখি ভলিউম কিন্তু একটি পজিটিভ, হিউজ ভলিউম একটি ক্রিয়েট হয়েছে, যেটি কিন্তু লাস্ট কয়েক বছরের মধ্যে আমরা কিন্তু দেখতে পাইনি। আরএসআইও যেটা বলছে যে প্রায় 64%-এ আছে, অর্থাৎ এটি একটি বাইং এন্ট্রি নেওয়ার জন্য উপযুক্ত সময়। বন্ধুরা এই কোম্পানিটি হলো অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে যে কোনো বাই এন্ট্রি নেওয়ার পূর্বে আপনারা আপনাদের আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই আলোচনা করে নেবেন। বন্ধুরা এরকম আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।